সালোক সংশ্লেষের অন্ধকার দশা। বা ডার্ক ফেজ এর ধাপগুলো, কিন্তু এটা ডিটেলসে ভিডিও তো আমি পাঠিয়েছিলাম, ওখানে তো আছে, এটা শর্ট করে আছে, এটা একটু ডিটেলসে হবে। সবার আগে যেটা প্রবেশ করে সেটা হচ্ছে গিয়ে বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করে। কয় অণু কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করে? কার্বন ডাইঅক্সাইড নিজে হচ্ছে, এটা মনে রাখবে, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে কি এক অণু কার্বনযুক্ত একটা যৌগ। এই যে কার্বন ডাইঅক্সাইড, এই কার্বন ডাইঅক্সাইড 6 অণু প্রবেশ করে। 6 অণু কার্বন ডাইঅক্সাইড বাতাস থেকে প্রবেশ করে। তাহলে 6টা কার্বন কোষের মধ্যে প্রবেশ করলো। এবার কোষের মধ্যে আগে থেকে কি রয়েছে? কোষের মধ্যে আগে থেকে রয়েছে একটা গ্রাহক যৌগ। এই গ্রাহক যৌগের নাম হচ্ছে RuBP বা রিবিউলোজ 1,5 বিসফসফেট। হাতের লেখা যা হবে বিসফসফেট, এটা আগে থেকে থাকে। এবার এটা 6 অণুই থাকে এবং এটা 5 কার্বন বিশিষ্ট যৌগ। বিক্রিয়া ঘটে, বিক্রিয়ার ফলে সবার আগে 12 অণু একটা অস্থায়ী যৌগ তৈরি হয়। যৌগটা অস্থায়ী, টিকে না, ভেঙে যায়। যৌগটার নাম হচ্ছে গিয়ে বড় নাম 2-অক্সি 3-কিটো অ্যারাবিনিটল। এটা একটা বড় নাম, এটা মুখস্থ রাখতে হবে, তো দেখে দেখেই মুখস্থ রাখতে হবে। এই যৌগটা তৈরি হয় এবং এটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট যৌগ। হ্যাঁ, এটা বেশিক্ষণ টিকে থাকে না, এটা কিছুক্ষণের মধ্যে ভেঙে যাবে। এটা একটা অস্থায়ী যৌগ। এটা কিছুক্ষণের মধ্যে ভেঙে যায়, নিজে থেকেই ভেঙে যায় এবং ভেঙে গিয়ে তৈরি হয় 12 অণুই তৈরি হয় 3PGA বা 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। নামগুলো আমি লিখছি না, নাম লিখতে গেলে সমস্যা হবে। 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, এটাও 3 অণু কার্বনযুক্ত। যাই হোক, কোষের মধ্যে ছিল 5-6-30 অণু কার্বন, 6 অণু যুক্ত 36, সেখানে 3-36। এই যে বিক্রিয়াটা, ফার্স্ট বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা ঘটাচ্ছে কে? একটা উৎসেচক ঘটাচ্ছে। এই উৎসেচকটা খুবই গুরুত্বপূর্ণ উৎসেচক। এই উৎসেচকটার নাম হচ্ছে রুবিস্কো। পুরো নাম যেটা, সেটা আমি পরে আসছি, এটা সম্বন্ধে একটু পরে আরও ভালো করে বলবো। এই উৎসেচকটার নাম হচ্ছে রুবিস্কো উৎসেচক। এই রুবিস্কো উৎসেচকটাই হচ্ছে কার্বন ডাইঅক্সাইডকে বেঁধে ফেলতে পারে আর RuBPর সঙ্গে বিক্রিয়া ঘটাতে পারে। আমরাও কার্বন ডাইঅক্সাইড শরীরে গ্রহণ করছি, কিন্তু আমরা কিন্তু খাদ্যে পরিণত করতে পারছি না। কি করে খাদ্যে পরিণত করব? আমরা কার্বন ডাইঅক্সাইড যেটা সামান্য পরিমাণ আমাদের আসে, প্রবেশ করে বা শ্বসনের ফলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, ওটা আমরা নিঃশ্বাস দিয়ে ছেড়ে দিই। ধরে রাখার মতো কোনো উৎসেচক আমাদের নেই যে কিনা বিক্রিয়া ঘটিয়ে আমাদের কোষে রেখে দেবে। যদি আমাদের এই রুবিস্কো থাকতো, আমরাও কিন্তু খাদ্য তৈরি করতে পারতাম না। আমরা খাদ্য তৈরি করতে পারলে আমাদের আর কোনো সমস্যাই থাকতো না। আমাদের যে বাড়ির বাইরে বেরোতে হয় খাদ্যের জন্যই, অন্যান্য জিনিস কিছু চাহিদা আছে, কিন্তু প্রধান হচ্ছে খাদ্য। যাই হোক, সেটা উদ্ভিদের আছে উৎসেচকটা, তাই এরা করতে পারে। এবং রুবিস্কো একটা প্রোটিন উৎসেচক এবং একটা প্রোটিন ধর্মী উৎসেচক। প্রোটিন বলা হয় উদ্ভিদ জগতে প্রাপ্ত সবচেয়ে বেশি কোন প্রোটিনটা পাওয়া যায়? রুবিস্কো হচ্ছে সেই প্রোটিন যেটা উদ্ভিদ জগতে সবচেয়ে বেশি পরিমাণ পাওয়া যায়। অন্যান্য প্রোটিনও পাওয়া যায়, কিন্তু রুবিস্কো প্রোটিনটা সবচেয়ে বেশি পাওয়া যায়। এবার 12 অণু 3PGA যেটা তৈরি হলো, এই ফেজটার নাম হচ্ছে অঙ্গারাত্মীকরণ দশা। অঙ্গারাত্মীকরণ দশা হয়ে গেল, 3PGA তৈরি হয়ে গেল।
এই যৌগটা হচ্ছে প্রথম স্থায়ী যৌগ, 3 কার্বনযুক্ত একটা যৌগ। এর আগেও একটা যৌগ এসছে, কিন্তু এই যৌগটা অস্থায়ী বলে এটাকে আমরা ধরি না, মেন স্থায়ী যৌগ বলি। এটা হচ্ছে প্রথম স্থায়ী, হ্যাঁ পিজিএ, প্রথম স্থায়ী জৈব যৌগ। এই চক্রের প্রথম স্থায়ী জৈব যৌগ 3 কার্বনযুক্ত। এটা একটা চক্র, এটা আমরা পরে আসছি। এটা আমরা লাস্টে আবার সেই আরইউবিপিকে খুঁজে পাবো। আরইউবিপি পরীক্ষা শুরু মানে বিক্রিয়া শুরু করেছিল, শেষে আমরা বিভিন্ন বিক্রিয়া করে আবার আরইউবিপিকেই পাবো। তার জন্য আরইউবিপিকে পাওয়া মানে তো আবার শুরু হয়ে যাবে বিক্রিয়া, ওই তো বিক্রিয়া শুরু করায়। তাহলে এটা চক্রাকারে হতে থাকবে, তাই এটা চক্র। আর এই চক্রের প্রধান ফার্স্ট স্থায়ী জৈব যৌগটা হচ্ছে কি একটা 3 কার্বন বিশিষ্ট যৌগ। তার জন্য এটাকে বলে C3 চক্র। C3 চক্র, এর নাম হচ্ছে C3 চক্র। এই ডার্ক ফেজের একটা নাম হচ্ছে C3 চক্র। কেন? এই চক্রের প্রথম উৎপাদিত স্থায়ী জৈব যৌগটা একটা 3 কার্বন বিশিষ্ট, এর অনুযায়ী নামটা দেওয়া হয়েছে। আবার আরেকজনের নাম অনুযায়ীও দেওয়া হয়েছে, বিজ্ঞানী কেলভিন আবিষ্কার করেছিলেন, তাই ওকে কেলভিন চক্র, হ্যাঁ কেলভিন চক্রও বলা হয়, যেহেতু বিজ্ঞানী কেলভিন নাম দিয়েছিলেন। ব্যাস হয়ে গেল। এর পরের স্টেপটা দেখো, এর পরের স্টেপটা হচ্ছে আলোক দশায় উৎপাদিত 12 অণু এটিপি কাজে লাগবে। 12 অণু এটিপি আসবে, ভেঙে যাবে, 12 অণু এডিপি হয়ে যাবে। তাহলে 12 অণু এটিপি বা প্রত্যেকটা এটিপি থেকে কি বেরিয়ে গেল? কি বেরিয়ে গিয়ে ওটা এডিপি হলো? একটা করে ফসফেট বেরিয়ে গেল। তাহলে একটা করে ফসফেট একটা একটা করে লেগে যাবে পিজিএর সঙ্গে, এরকম 12টা ফসফেট 12টা পিজিএর সঙ্গে লাগবে। সামনে থেকে এসে দেখলে বুঝতে পারবি, দূর থেকে এসে অতটা বোঝা যাবে কিনা যাই না, অত দূরে থাকলে বুঝতে পারবি না, বুঝেছিস? তাহলে 12টা এটিপি থেকে 12টা ফসফেট বেরিয়ে 12টা, তাহলে এ তো এর নাম 3PGA বা 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। নাম কেন সেটা জানতে হবে। এটা অ্যাকচুয়ালি এর নাম গ্লিসারিক অ্যাসিড, এর অ্যাকচুয়াল নাম গ্লিসারিক অ্যাসিড, কিন্তু ওর মধ্যে একটা ফসফেট গ্রুপ আছে বলে ফসফোগ্লিসারিক অ্যাসিড। 3 নম্বর পজিশনে কার্বন এখানে 3টে আছে, 3 নম্বরের মধ্যে 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, এরকম করে 3 নম্বর কার্বনে ফসফেটটা লেগে আছে বলে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। এই হচ্ছে এর নামকরণের পুরো ব্যাপার। আমরা অ্যাকচুয়ালি তোরা তো জানিস না, আস্তে আস্তে তোরা শিখছিস, নামের মধ্যে দিয়ে বোঝা যায় যে এর মধ্যে কী কী আছে না আছে। গ্লিসারিক অ্যাসিড এটা, এর মধ্যে ফসফেট আছে তাই ফসফোগ্লিসারিক অ্যাসিড। ফসফেটটা কত নম্বর কার্বনে আছে? 3 নম্বর কার্বনে আছে, তাই 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। তাহলে 3টে কার্বনের মধ্যে একটা কার্বনে তো ফসফেট ছিলই, আবার একটা ফসফেট এসে ঢুকলো, এটা কত নম্বর কার্বনে ঢুকবে? না, 4 নম্বর কার্বন তো নেই, তো আছেই 3টে কার্বন, 3 নম্বরে ঢুকেছে। তাহলে ও আরও 2টো ফাঁকা আছে, হয় 1-এ ঢুকবে নয় 2-এ ঢুকবে, তাহলে ও 1-এ ঢুকবে। ফলে যেটা তৈরি হবে সেটা হবে 12 অণু 1,3/PGA। হ্যাঁ 1,3/PGA, এটাও 3 কার্বনযুক্ত যৌগই। বাইপিজিএ কথাটা মানে হচ্ছে কি, বাই মানে দুটো, তাহলে বাইপিজিএ মানে দুটো ফসফেট গ্রুপ আছে, বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড। এবার এই যে দুটো আছে, এই দুটোর মধ্যে একটা হচ্ছে গিয়ে 1 নম্বরে ফসফেটটা, আর একটা 3 নম্বরে, আসলে হচ্ছে এটিপি থেকে। ব্যাস কমপ্লিট এই ধাপটা। নেক্সট ধাপ কি? এবারে আসবে আলোক দশাতে উৎপন্ন, আগে এসছে আলোক দশাতে উৎপন্ন এটিপি, এবারে আসবে আলোক দশাতে উৎপন্ন NADPH। আবার 12 অণু, এবার আসবে 12 অণু NADPH। যেখানে বুঝতে অসুবিধা হবে আমাকে বারবার জিজ্ঞেস করবি, হ্যাঁ যেখানে বুঝতে অসুবিধা আমাকে জিজ্ঞেস করবি, ভালো করে দেখ, যদিও এখানে রেকর্ড হচ্ছে সবই পরে আবার দেখতে পাবি। 12 অণু NADPH। আলোক দশাতে এটিপিও তৈরি হয়েছিল, NADPHও তৈরি হয়েছিল, এবার NADPH আসলো। ওর কাজই তো বিজারণ করা। আমরা তো একটু আগে যে আগের ভিডিওটা দেখালাম, মানে আগেটা তো কী দেখলাম, CO2কে বিজারিত করছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ও সরাসরি CO2কে বিজারিত করছে না, CO2 থেকে উৎপন্ন পদার্থকে বিজারিত করছে। তাহলে এবার ও বিজারিত করছে মানে কী দেবে? NADPH কী দেবে? কীভাবে বিজারণ হয়? আমি যদি তোকে বিজারিত করি তাহলে আমি তোকে কী দেবো? কী দিলে বিজারণ হয়? ইলেকট্রন দিলে বিজারণ হয়। আরেকটা জিনিস দিলেও বিজারণ হয়, কি? অক্সিজেন দিলে জারণ হয়, হাইড্রোজেন দিলে বিজারণ হয়।
হাইড্রোজেন দিলে বিজারণ হয়, ইলেকট্রন দিলে বিজারণ হয়, তাহলে এখানেও হাইড্রোজেনটা দিয়ে দেবে। তাহলে হাইড্রোজেন দিয়ে ও হয়ে যাচ্ছে 12 অণু এনএডিপি প্লাস, ও তো এইচ ছিল, ও 12টাই এইচ দিয়ে হাইড্রোজেন দিয়ে দেবে, তাহলে ও এনএডিপি প্লাস হয়ে যাবে। এই হাইড্রোজেনটা পাওয়ার পর ফসফোগ্লিসারিক অ্যাসিডটা বিজারিত হয়ে যাবে, ও হয়ে যাবে 12 অণু 3PgALD। এর নাম হচ্ছে গিয়ে ফসফোগ্লিসারালডিহাইড, ছিল ফসফোগ্লিসারিক অ্যাসিড, হয়ে গেল ফসফোগ্লিসারালডিহাইড, মানে ছিল অ্যাসিড হয়ে গেল অ্যালডিহাইড। অ্যাসিড দেখো আমি এখানে পাশে এঁকে দিচ্ছি, অ্যাসিড মানে হচ্ছে COOH, অ্যালডিহাইড হচ্ছে CHO। তাহলে এখানে একটা কিসের অভাব আছে? অক্সিজেনের অভাব আছে। তাহলে অক্সিজেনের অভাবকেও আমরা বিজারণ বলি, অক্সিজেনের অভাবকেও আমরা বিজারণ বলি। হাইড্রোজেন দিলে যেমন বিজারণ হয়, আবার অক্সিজেনের অভাব হলেও বিজারণ হয়। তোমার বিজারণ হচ্ছে মানে তোমার গলা শুকিয়ে যাচ্ছে, এবার দূর হয় গলা শুকাতে পারে। তোমাকে আমি হাইড্রোজেন দিলাম, অর্থাৎ তোমাকে আমি প্রচণ্ড গরম তাপ দিলাম, তোমার গলা শুকিয়ে গেল, মানে বিজারণ হলো। আবার তোমায় তাপ দিলাম না, তাও তোমার শুকিয়ে যেতে পারে গলা, কি তোমার থেকে সব জল নিয়ে নিলাম, মানে তোমার অক্সিজেন নিয়ে নিলাম, তাতেও তোমার গলা শুকিয়ে যেতে পারে, আমার বিজারণ হতে পারে। দুটোভাবেই কিন্তু বিজারণ হতে পারে। তা এখানে হচ্ছে কি অ্যাসিডটা, অ্যাসিডিক গ্রুপ থেকে অ্যালডিহাইড গ্রুপ যখন হয় অক্সিজেন বেরিয়ে যায়, তো সেটা বিজারণের মধ্যেই ধরা হয়। তাহলে এটা বিজারণ হলো, ছিল ফসফোগ্লিসারিক অ্যাসিড, হয়ে গেল ফসফোগ্লিসারালডিহাইড। এবারে 3PgALD কেন? তার মানে একটা ফসফেট গ্রুপ লেগে আছে, কিন্তু লেগে তো ছিল দুটো, 1,3-PGA, হয়ে গেল 3PgALD। 3 নম্বরের ফসফেট গ্রুপটা লেগেছিল, লেগেই রইল, একেরটা গেল কই? একেরটা আলাদা হয়ে গেল। কটা আলাদা হলো? প্রত্যেকটা থেকে একটা করে আলাদা হলে 12টা আলাদা হয়ে গেল, মোট 12খানা আলাদা হয়ে গেল। তাহলে আমরা দেখতে পেলাম যে এই দশাটার নাম আলটিমেটলি এখানে বিজারণ হলো বলে এই টোটাল দশাটার নাম দেওয়া হয়েছে বিজারণ দশা। এত অবধি হলো। 1,3/PgA ছিল, ওকে বিজারিত করলো 12 অণু NADPH করে, ওকে বানিয়ে দিল 12 অণু 3-ফসফোগ্লিসারিক, এই ফসফোগ্লিসারালডিহাইড। 3 কার্বনযুক্ত ছিল, 3 কার্বনযুক্তই রয়েছে, কার্বনের সংখ্যা চেঞ্জ হয় না। হাইড্রোজেন দিয়েছে বলে বিজারণটা হয়েছে। ও হাইড্রোজেন দিয়ে দিয়েছে NADPH, তাহলে নিজে তো NAD+ হবেই, এই হচ্ছে ব্যাপার। আর ওর মধ্যে প্রত্যেকটার মধ্যে 1,3/PgA, মানে 1 নম্বর পজিশনে একটা ফসফেট ছিল, 3 নম্বর পজিশনে একটা ফসফেট ছিল, 3 নম্বরের ফসফেটটা এখনও রয়ে গেছে। তাহলে একেরটা গেল কই? 1 নম্বরের ফসফেটটা কেটে বেরিয়ে গেছে, আলাদা হয়ে গেছে, এই যে বুঝেছিস? 1 নম্বরটা গেল কই? আমি লিখলাম না তো, আমার তো লেখা উচিত ছিল 1,3PgALD, 1,3/PgALD লেখা উচিত ছিল, কই লিখলাম না তো। তার মানে 1 নম্বরটা কেটে বেরিয়ে গেছে। তাহলে 12 অণু 3PgALD উৎপন্ন হয়েছে, বিজারণ দশা কমপ্লিট। এবার এই 12 অণু 3PgALD একে আমরা ভাগ করি কিভাবে? দেখ, কোষ কিভাবে আমরা ভাগ করি, মানে কোষ কাজটা করছে, মন দিয়ে দেখো কিভাবে করছে। শোনো, আমি এটা করাবার পর একবার তুমি ভালো করে দেখে নিয়ে আমার সামনে করার চেষ্টা করবে, না দেখে, আগে দেখে নাও ভালো করে, একবার তাও চোখ বোলাবে, আমার সামনেই করবে, দেখবে ক্লিয়ার হয়ে যাবে। আমার সামনে করলে ক্লিয়ারটা হবে। আমি 4টে ভাগে ভাগ করলাম, এটা মুখস্থ, আমার মুখস্থ আছে, আমার তো ধাপগুলো পরপর মুখস্থ, তার জন্য আমি 4টে ভাগে ভাগ করলাম, তোমারও মুখস্থ হয়ে যাবে। 12 অণু 3PgALD একে আমি কীভাবে ভাগ করলাম? আমি ভাগ করলাম 2 অণু 3PgALD হিসেবে ভাগ করলাম, 2 অণু 3PgALD হিসেবে ভাগ করলাম, 5 অণু 3PgALD হিসেবে ভাগ করলাম, 3 অণু 3PgALD হিসেবে ভাগ করলাম। 5, 6, 7, 8, 9, 10, 11, 12, এই 12টাকে এইভাবে ভাগ করেছি। সব কটাই কিন্তু 3, হ্যাঁ লাস্টেরটা 3। আর এগুলো প্রত্যেকটা হচ্ছে, সরি, প্রত্যেকটাই হচ্ছে 3 কার্বনযুক্ত, 3C, 3PgALD সব কটা। এটা কিন্তু পরীক্ষায় আসে, বুঝেছিস? 5 নাম্বার থাকে,
এই চ্যাপ্টার থেকে একটা আসবেই 5 নম্বর। চক্র এটা চক্র হবে তো পুরো, না, মানে যে কোনো একটা চক্র আসে। যে কোনো না, শালক, হ্যাঁ শালক অন্ধকার দশা এই চক্রটা আছে, শালক সংশ্লেষে অনেকগুলো প্রশ্ন হয়, অনাবর্তকারটা দেখলি ওটা আসতে পারে, এটা আসতে পারে, আরও কিছু বাকি আছে সেগুলো আসতে পারে। তাহলে আমি সব 3cc এগুলো ভাগ করে গেছি, কিছুই না 12টাকে এইভাবে ভাগ করলাম। এবারে ফার্স্ট বিক্রিয়াটা কী হয়, 5 অণু 3PgLD-টা ফার্স্ট বিক্রিয়া স্টার্ট হচ্ছে, ও আইসোমার তৈরি করে, আইসোমার। এটা অণু 3PgLD-টাকে লিখেছি 2 অণুতে ভাগ করেছি, 2 অণু, 5 অণু, 3 অণু। এবারে এই যে 5 অণু 3PgLD, এই 5 অণু 3PgLD-টা আইসোমারেজ বলে একটা বিক্রিয়া হয়, আইসোমারেজ। একটা উৎসেচক আছে, পুরোটা নাম হচ্ছে ট্রায়োস ফসফেট আইসোমারেজ। আমি ছোট করে লিখছি আইসোমারেজ, তোকে এটা না লিখলেও চলবে, আমি এটা বোঝাবার জন্য লিখলাম। আইসোমার কাকে বলে, আইসোমার হচ্ছে গিয়ে একই আণবিক সংকেত কিন্তু যৌগটা আলাদা। যেমন ফ্রুক্টোজের সংকেত C6H12O6, আবার গ্লুকোজের সংকেত হচ্ছে গিয়ে C6H12O6, কিন্তু ফ্রুক্টোজের গঠন আলাদা, গ্লুকোজের গঠনটা আলাদা। তো এটা হচ্ছে একে অপরের আইসোমার, যাদের আণবিক গঠনটা মানে আণবিক সংকেত এক কিন্তু আণবিক গঠনটা আলাদা, এটা হচ্ছে আইসোমার। 3PgLD-রও একটা আইসোমার আছে, 3PgLD-র আইসোমারটার নাম হচ্ছে ঢ্যাপ বলি আমরা, DHAP, ডাইহাইড্রক্সি অ্যাসিডন ফসফেট। মনে রাখাই ভালো, ঢ্যাপ যদি হাসিটা আসে মনেটাও থাকে। এটাও 3 কার্বন, 3 কার্বন 3 কার্বনই থাকবে, সবই একই থাকবে, শুধু নামটা পাল্টে যাবে। এটা আইসোমার ছিল, ঢ্যাপ কত 5 অণু, এটা 5 অণু তৈরি হলো, ঠিক আছে, ডাইহাইড্রক্সি অ্যাসিডন ফসফেট হচ্ছে আইসোমারেজ রিঅ্যাকশন, আইসোমার তৈরি হলো। এবার এটা দুভাগে ভাগ হয়ে যাবে, এগুলো সব তৈরি হচ্ছে। হ্যাঁ, তুই এখন বলবি এখানে এখনো কিন্তু কোনো কিছু ভাঙেনি, এখানে কিন্তু এখনো কোনো কিছু বিশ্লিষ্ট হয়নি। ভেঙেছে বলতে ওই এই রিয়াকশানটাই ভাঙছে বলতে কি, এটাকে ভাগ করছি আমরা। তোমাকে 10-12খানা গুলি দিয়েছি, 12 টাকা দিয়েছি, তুমি রামকে দিলে 2 টাকা, রহিমকে দিলে 2 টাকা, শ্যামলকে দিলে 5 টাকা, এইভাবে আমরা ভাবছি আর কি। তো 5 অণু ঢ্যাপ তৈরি হয়েছে, এটাকে আবার আমরা ভাগ করব হিসাবে, সেটা হচ্ছে গিয়ে 5 অণুটাকে ভাগ করব 2 অণু ঢ্যাপ বিক্রিয়ার জন্য সুবিধার্থে, ঢ্যাপও 3C, আর 3 অণু ঢ্যাপ, এটাও 3C। ব্যাস কমপ্লিট, শেষ। এবার 5টাকেই 2-3 করে করেছি। এবারে বিক্রিয়াটা দেখ, এরপরের বিক্রিয়াটা হচ্ছে গিয়ে, এগুলো 3C কারণ এগুলো প্রত্যেকটার মধ্যে 3টে করে কার্বন আছে। এগুলো এখনো পর্যন্ত যা যা তৈরি হয়েছে সব যৌগ হচ্ছে গিয়ে 3 কার্বন বিশিষ্ট, এই জন্য এদের সব 3C করে করছি। এবার এই যে ঢ্যাপ, এর সঙ্গে বিক্রিয়া ঘটলো হচ্ছে গিয়ে ফসফোগ্লিসারাইলডিহাইডের, এর 3 অণুর সঙ্গে এই 3 অণু বিক্রিয়া করলো। বিক্রিয়া যখন করলো, এই বিক্রিয়ার ফলে যে যৌগটা তৈরি হবে সেটাও 3 অণুই তৈরি হবে। 3 অণুর সঙ্গে এর 3 আর এর 3 মানে তো 3 অণুই তৈরি হবে। তাহলে যে যৌগটা তৈরি হবে ওর মধ্যে কার্বন কটা থাকবে বলতো? 6টা থাকবে। এর থেকে এর এখনো 3টে আছে, ওর এখনো 3টে আছে, দুটো অণু তো 1 হয়ে গেছে, তাহলে দুটোতে তো একটা 6 হবে। আচ্ছা, ফসফেট গ্রুপ কটা থাকবে বলতো ওটার মধ্যে? ওটার মধ্যে যেটা তৈরি হবে তার মধ্যে ফসফেট গ্রুপ কটা থাকবে? 2টো থাকবে। 3PgLD-তে একটা ফসফেট গ্রুপ আছে, আর ডাইহাইড্রক্সি অ্যাসিডন ফসফেট মানে এর মধ্যে একটা ফসফেট গ্রুপ আছে। তাহলে এর থেকে একটা ফসফেট গ্রুপ পাবে, এর থেকে একটা ফসফেট গ্রুপ পাবে। এবার তুই এই যৌগটার নাম শোন, তাহলে খুব পরিচিত, সেটা হচ্ছে গিয়ে এই যৌগটার নাম যেটা তৈরি হলো ফ্রুক্টোজ 1 নম্বর 6 নম্বর 20 ফসফেট। এটা হচ্ছে কত কার্বন বিশিষ্ট? 6 কার্বন বিশিষ্ট, 6C।
হয়ে গেল কমপ্লিট। তৈরি হলো ফ্রুক্টোজ 1,6 বাইফসফেট। এবার বিসফসফেট মানে দুটো ফসফেট, একটা ঢ্যাপ থেকে এসছে পিজিএল থেকে। এবার 1 আর 6 মানে একটা ফসফেট লেগেছে 1 নম্বর ফ্রুক্টোজের 1 নম্বর কার্বনের সঙ্গে, 6টা কার্বন আসে, আর একটা লেগেছে 6 নম্বর কার্বনের সঙ্গে, একটা 1 নম্বরে এটা 6 নম্বর। 6 নম্বর লেগেছে, এই জন্য 1,6 বিসফসফেট। এর থেকেও ফসফেট এসছে, এর থেকেও ফসফেট এসছে, একটা 1 নম্বর পজিশনে লেগেছে এই যৌগটারই, আর একটা 6 নম্বরে, নাম হচ্ছে ফ্রুক্টোজ 1,6 বাইফসফেট। এবার পরের ধাপে ফ্রুক্টোজ 1,6 বাইফসফেট থেকে প্রত্যেকটা থেকে একটা করে ফসফেট বেরিয়ে যাবে। স্যার বাকি দুটোর কি হবে? এগুলো কোন বাকি? হ্যাঁ ওই যে এটা কি হবে? এগুলো তো নিশ্চয়ই বিক্রিয়া করবে, এগুলো রেখেছি মানে আমি নিশ্চয়ই বিক্রিয়া করবে। এই বিক্রিয়াটা চলছে, পরে আবার এই বিক্রিয়া ঢুকবো, এটা এখনো বিক্রিয়া ঢোকেনি। তাহলে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট থেকে না প্রত্যেকটা থেকে একটা করে ফসফেট নিয়ে নিই, একটা করে নেবো, তাহলে 3 অণু। তাহলে 3টে থেকে কটা যাবে? 3টে থেকে 3টে ফসফেট যাবে। তো 3টে থেকে যদি 3টে ফসফেট যায়, 3টে ফসফেট বেরিয়ে গেল, ফসফাটেজ বলে একটা উৎসেচকের সাহায্যে এটা বেরিয়ে যায়। তাহলে ছিল ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট, হয়ে যাবে ফ্রুক্টোজ 6 ফসফেট, মানে একটা তো বেরিয়ে যাবে। তাহলে একটা বেরিয়ে গেলে 6 ফসফেট বলছি, কেন? ও 1 নম্বর পজিশনে একটা বেরিয়ে যাবে, 6 নম্বর পজিশনে একটা থাকবে, তাই 6 ফসফেট নাম। 3, তাহলে এটার নাম হয়ে গেল ফ্রুক্টোজ 6 ফসফেট। ব্যাস হয়ে গেল ফ্রুক্টোজ 6 ফসফেট। ফ্রুক্টোজ 6 ফসফেট হোক না, কোনো ব্যাপার না, ফ্রুক্টোজ 6 ফসফেট হোক। 3 অণু এখন ফ্রুক্টোজ 6 ফসফেট আসে। 3 অণু ফ্রুক্টোজ ফসফেটকে একটু ভাগ করে দেবো আমরা। বাবা স্যার এত ভাগ করবেন না, ভয় লাগে। ভয় পেলেও কী হবে, হোক না ভয়। এই একটা ভাগ, একে ভাগ করব 2 অণু ফ্রুক্টোজ ফসফেট, আর একটা হচ্ছে গিয়ে 1 অণু ফ্রুক্টোজ 6 ফসফেট, মানে একটাকেই আমি 1 আর 2 ভাগ করে দিলাম, ব্যাস ভাগ হয়ে গেছে। এবার আমি এই একটাকে নিয়ে কাজ করি। এই 1 অণু ফ্রুক্টোজ 6 ফসফেট, এটা হয়ে যাবে আমাদের অতি পরিচিত একটা অণু, 1 অণু গ্লুকোজ 6 ফসফেট। ছিল ফ্রুক্টোজ, হয়ে গেল গ্লুকোজ, এবং এটাও একটা আইসোমারেজ রিঅ্যাকশান, কারণ মনে রাখবে ফ্রুক্টোজের আইসোমার হচ্ছে গ্লুকোজ। ছিল ফ্রুক্টোজ 6 ফসফেট, হয়ে গেল গ্লুকোজ 6 ফসফেট। এবার আমার চাই গ্লুকোজ, তাহলে কোনটা বের করে দিতে হবে? ফসফেটটাকে। তাহলে ফসফেটটাকে বের করে দেবো। ফসফেটকে যে বের করে সবসময় মনে রাখবে তার নাম হচ্ছে ফসফাটেজ। হ্যাঁ, ফসফাটেজ হচ্ছে সবসময় ফসফেটকে বের করে। কিছু কিছু উৎসেচকের নাম আছে, এগুলো লাগবে না বলে লিখছি না, তো বইতে লেখা আছে যদিও, এগুলো আমি পরীক্ষা না লিখলেও হবে। যেমন এটিপি যে বিক্রিয়া ঘটাবে, এখানে আমি অবশ্যই লিখবো কাইনেজ, না লিখলেও তোদের এখন নাম্বার দিয়ে দেবে। এটিপি যে বিক্রিয়া ঘটায় তার নাম হয় কাইনেজ, ফসফেটকে যে বের করে দেয় তার নাম ফসফাটেজ, এগুলো একটা নাম। তাহলে গ্লুকোজ 6 ফসফেট থেকে ফসফেটকে বের করে দিলে পড়ে রইল 1 অণু গ্লুকোজ। না, 1 অণু গ্লুকোজ লিখছি, হ্যাঁ এক কিন্তু না লিখলেও হয়, একটা পরিষ্কার কথা। এবার এই গ্লুকোজটা কয় অণু কার্বনযুক্ত? 6 অণু কার্বনযুক্ত। এগুলো সব 6 অণু কার্বনযুক্ত। এই দেখাচ্ছি তোকে আমি কী করে 6 অণু হয়েছে। 6 অণু তো এখানেই হয়ে গেছে, এই যে 3 আর 3, সেই 6 অণুটা চলছে তো। গ্লুকোজ 6 ফসফেট পেয়ে যাওয়া মানেই কিন্তু আমার কাজ শেষ, খাদ্য তৈরি হয়ে গেছে, শেষ আমার কাজ। আমার খাদ্য কী ছিল? গ্লুকোজ জাতীয় খাদ্য তৈরি হয়, আমার তো গ্লুকোজ চলে আসলো, আমার কোনো অসুবিধা নেই স্যার, বেঁচে গেছি, বাবা শেষ হয়েছে তাহলে। কিন্তু আমার যেটা পাইনি ওইটার জন্য আমাকে আরেকটু খাটতে হবে, আরইউবিপিটাকে তো আবার ফিরে পেতে হবে, যেটাকে বলে আরইউবিপির পুনরুৎপাদন দশা। এখন পর্যন্ত আমরা 3টে দশা নিয়ে কাজ করেছি, অঙ্গারাত্মীকরণ দশা, বিজারণ দশা, আর এই যে ধাপগুলো করলাম এগুলোর নাম হচ্ছে খাদ্য উৎপাদন। কি হচ্ছে বারবার পড়ে যাচ্ছে এটা, আসলে কি ফিটিংয়ের জন্য না থাকলে হবে না।
খাদ্য উৎপাদন দশা। ঠিক আছে, স্যার দেখি একটা চক্র চলছে। ব্যাস তাহলে হয়ে গেল হচ্ছে কি তোমার গ্লুকোজ উৎপাদন হয়ে গেল। এবারে আমার এগুলোকে কী করতে হবে, ফিরে পেতে হবে, আরইউবিপিকে ফিরে পেতে হবে। তার জন্য বাকি যে পরীক্ষাগুলো বা রিয়াকশানগুলো সেটা আমরা করব। এবার আরইউবিপিকে যে ফিরে পাবো কীভাবে পাবো, দেখ 2 অণু ফ্রুক্টোজ রয়েছে, ঠিক আছে, ফ্রুক্টোজের কত হচ্ছে গিয়ে, এটা হচ্ছে কি কত অণু কার্বন, 6, 6C। স্যার দেখি একটা চক্রই চলছে নাকি? হ্যাঁ শোনো, এখানে 2 অণু ঢ্যাপ পড়ে রয়েছে, এই এটা ভালো করে খেয়াল করবে। এই যে 3 অণু আর 2 অণু ভাগ করেছিলাম, এই যে ঢ্যাপ, আর এখানে 3PgLD ছিল, এরা আবার বিক্রিয়া করবে। এবার 2 অণু 2 অণু, দাঁড়াও 6, 7, 9, এটা হবে না, এর সঙ্গে হবে বিক্রিয়া, এদের মধ্যে বিক্রিয়াটা হবে। এক অণু ফ্রুক্টোজের সঙ্গে এক অণু, এই 2 অণু ফ্রুক্টোজের সঙ্গে 2 অণু ফসফোগ্লিসাইলডিহাইড। তুই বলবি কী করে স্যার বুঝলেন? সবসময় নিয়ম হচ্ছে একটা কিটো সুগারের সঙ্গে একটা, এখানে বিক্রিয়াগুলো হচ্ছে কি একটা করে কিটো সুগার, একটা করে অ্যালডিহাইড সুগার। ফ্রুক্টোজটা হচ্ছে কিটো সুগার, ফসফোগ্লিসাইলড হচ্ছে অ্যালডিহাইড সুগার, এর জন্য এর মধ্যে বিক্রিয়াটা করতে হলো। এবার এই ফ্রুক্টোজের সঙ্গে অ্যালডিহাইড কী তৈরি হচ্ছে খেয়াল করবি, 6 আর 3 কী হবে, 9। তার মানে যে অণুটা তৈরি হবে সে 9। এখানে তৈরি হবে 2 অণু 2 অণু করে তৈরি হবে। একটা তৈরি হবে হচ্ছে গিয়ে এরিথ্রোজ 4 ফসফেট, আর একটা তৈরি হবে জাইলুলোজ 5 ফসফেট। এটা হচ্ছে গিয়ে 5 কার্বন বিশিষ্ট, এটা 4 কার্বন বিশিষ্ট। তাহলে 6 আর 7, 3, 9, এর 5 আর 4, 9 এসে গেল। এবার এটাও তৈরি হবে 2 অণু, কারণ এটা তো 2 অণু 2 অণু করেছে, হিসাব মেলাতে গেলে এটাও 2 অণু তৈরি হবে, এটাও 2 অণুই তৈরি হবে। তাহলে এদের বিক্রিয়া এই দুটো জিনিস তৈরি হলো, ব্যাস হয়ে গেল। এবার যেটা এরিথ্রোজ, এটা মন দিয়ে দেখ, এরিথ্রোজ রয়েছে, এই এরিথ্রোজের সঙ্গে এবার কার বিক্রিয়া ঘটাবো, এরিথ্রোজ হচ্ছে কি একটা অ্যালডিহাইড, কিটোন হচ্ছে ঢ্যাপ, তাহলে এর সঙ্গে ঢ্যাপের বিক্রিয়াটা ঘটাবো। তাহলে এটা 4C, এটা 3C, 7C হয়ে যাবে। এটার নাম হয় সেডু হেপ্টুলোজ। সেডু হেপ্টুলোজ, এর একটা ফসফেট গ্রুপ, এর একটা ফসফেট গ্রুপ। আমি আগেই বলেছি, অত ভয় পেয়ে লাভ নেই। তাহলে তোমাকে এত রেকর্ড কষ্ট করে করছি কেন? নিশ্চয়ই জিনিসটা বারবার দেখতে হবে, তার জন্য রেকর্ড করছি, বারবার প্র্যাকটিস করলেই হয়ে যাবে। এর একটা ফসফেট, এর একটা ফসফেট, সেডু হেপ্টুলোজ 1,7 বিসফসফেটের নাম। বিসফসফেট মানে দুটো ফসফেট আছে। এটা কত কার্বনযুক্ত? 7 কার্বনযুক্ত। কেন? এর 4টে কার্বন, এর 3টে কার্বন, 7টা কার্বন। এটাও 2 অণু, এটা 2 অণু, তার মানে এটা নিশ্চয়ই 2 অণুই তৈরি হয়েছে। 2 অণুর সঙ্গে 2 অণু বিক্রিয়া করে 2 অণুই তৈরি হয়েছে। সেডুহেপ্টুলোজ 1,7 বিসফসফেট তৈরি হয়ে গেল। এবার সেডুহেপ্টুলোজ হচ্ছে বিসফসফেট 1,7 বিসফসফেট তৈরি হলো, এটা কিন্তু এরকমভাবে থেকে, হ্যাঁ না ফ্রুক্টোজ না, ফ্রুক্টোজের বিক্রিয়া সব শেষ হয়ে গেছে। ফ্রুক্টোজের বিক্রিয়া এর সঙ্গে এখানে যে হয়েছে শেষ হয়ে গেছে, এই ফ্রুক্টোজটা শেষ হয়ে গেল, একজনই শুধু পড়ে রয়েছে, এই ফসফোগ্লিসাইলডিহাইড। এছাড়া তুই আর কাউকে ভাবি না, সবার বিক্রিয়া শেষ। এবার লাস্ট বিক্রিয়া চলছে, সবাই সবার মতো বিক্রিয়া করে ফেলেছে, এতক্ষণ ধরে হয়েছে। পড়ে রয়েছে 3 ফসফোগ্লিসাইলডিহাইড। এর সঙ্গে সেডুহেপ্টুলোজ 1,7 বিসফসফেট থেকে আগে সবার আগে একটা করে ফসফেট চলে যাবে 2 অণু থেকে। তাহলে 2 অণু ফসফেট, এর 1,7 বিসফসফেট, দুটো ফসফেট। কেন বলতো? এরিথ্রোজ 4 ফসফেট, তাহলে এখানে একটা ফসফেট এখানে ঢুকেছে, এর সঙ্গে তো বিক্রিয়া, এই কোথায় গেল, এটা না সরি, কোথায় গেল, হ্যাঁ এরিথ্রোজ ফসফেটের সঙ্গে ঢ্যাপের, এর সঙ্গে ঢ্যাপেরও একটা ফসফেট, আবার এরিথ্রোজের একটা ফসফেট, দুটো ফসফেট, তাই 1,7 বিসফসফেট। সেখান থেকে একটা ফসফেট চলে, এই একটা ফসফেট চলে গেল মানে দুটো থেকে দুটো ফসফেট গেল, একটা থেকে একটা গেল মানে আসলে তো অণু দুটো ফসফেট চলে গেল।
চলে গেল মানে কে সেই উৎসেচকটার নাম কি হবে? যে উৎসেচকটা ছড়িয়ে দেবে, একটু আগে বললাম, যার ক্রিয়া হচ্ছে ফসফাটেজ, যে উৎসেচকের ক্রিয়া চলে যাবে সেটা হচ্ছে ফসফাটেজ। তাহলে ছিল সেডুহেপ্টুলোজ 1,7 বিসফসফেট, হয়ে যাবে সেডুহেপ্টুলোজ ফসফেট, এই 7 ফসফেট। 1,7 ছিল, হয়ে যাবে 7 ফসফেট, সেডুহেপ্টুলোজ 7 ফসফেট। শেষ। এটা কয় অণু তৈরি হবে? এখানে 2 অণু থেকে নিশ্চয়ই এটা 2 অণুই তৈরি হবে, এটা তো 7 কার্বনযুক্তই। এবারে পড়ে রয়েছে লাস্ট এ আর এ। এ হচ্ছে গিয়ে কিটো সুগার, এ অ্যালডি সুগার, বিক্রিয়া হবেই, এ অ্যালডিহাইড, এ কিটোন। তাহলে এবার এদের মধ্যে বিক্রিয়া হলো, যে এদের মধ্যে বিক্রিয়া হয়ে গেল, কি তৈরি হলো দেখো, রাইবোজ 5 ফসফেট, জাইলুলোজ 5 ফসফেট। দেখো 7 আর 3 10, এটা 5 কার্বনযুক্ত একটা যৌগ, এটাও 5 কার্বন একটা যৌগ, তাহলে এই তো 7 আর 3 10, 5 5 10 হবে। এটা 2 অণু, এটা 2 অণু, তাই এগুলো সব 2 অণু 2 অণু করেই তৈরি হয়েছে। এর সঙ্গে এর বিক্রিয়ায় এই দুটো জিনিস তৈরি হয়ে গেছে। মন দিয়ে মনে রাখবে, রাইবোজ 5 ফসফেট তৈরি হয়ে গেছে, জাইলুলোজ 5 ফসফেট তৈরি হয়েছে, আর জাইলুলোজ 5 ফসফেট আগে একবার তৈরি ছিল। এইবারে মজাটা দেখ, জাইলুলোজ ফসফেট আমি 2 এর সঙ্গে আর 2 যোগ করছি, এটাকে আমি এখানে নিয়ে আসছি এবার, ঠিক আছে? এটা যেটা ছিল এটাকে আমি এখানে আনছি, তাহলে এটাকে 2 না লিখে +2 করছি, 4। এখানে এই যে 4টে, এরা না, এই যে এও জাইলুলোজ লিখে দিচ্ছি আমি, জাইলুলোজ, এই দুটোকে, এটাকে এনেছি এখানে। স্যার আগেরটা একটু বলবেন? বলছি, তারা শেষ হয়ে এসছে, শেষ করিনি। এরা না, এই দুটো 4 অণু জাইলুলোজ 5 ফসফেট না, রাইবোজ 5 ফসফেটে পরিণত হয়ে যায়। রাইবোজ তো 2 অণু তৈরি হয়েছে, আবার এই 2 অণু রাইবোজ 5 ফসফেটে পরিণত হয়ে যায়। 2 অণু ছিল, 2 অণু 4 অণু ছিল, এই 4 অণু তৈরি হলো, ওটা কি 5 কার্বনযুক্ত। শেষ। তাহলে এখন রাইবোজ 5 ফসফেট কথা আছে, 4 আর 2 6টা, এই 2 অণু রাইবোজ 5 ফসফেট, সেখান থেকে মানে 2 অণু না, 6 অণু থেকে 6 অণু রাইবুলোজ 1,5 বিসফসফেট তৈরি দ্বারা জাইলুলোজ রাইবোজ, জাইলুলোজ থেকে তৈরি হয় রাইবুলোজ, জাইলুলোজ থেকে তৈরি, এই যারা আমি একটু ভুল লিখছি, কেটে দিচ্ছি, এটার নাম হয় রাইবুলোজ, কারণ এটা রিবুলোজটা আনতে হবে, রাইবুলোজ 5 ফসফেট। আর রাইবোজ যেটা, রাইবোজটাও হয়ে যায় রাইবুলোজ 5 ফসফেট, মোট হয়ে যায় 6টা। এই আর একটুখানি হিসাবটা বুঝে নে, জাইলুলোজ 4টে আছে, হয়ে যায় রাইবুলোজ 5 ফসফেট, 2 2 4 4, রাইবোজ 5 দুটো আছে, এটাও হয়ে যায় রাইবুলোজ 5 ফসফেট, তাহলে 4 আর 2 6, তাহলে রাইবুলোজ 5 ফসফেট হয়ে গেল। এবার রাইবুলোজ 5 ফসফেট হয়ে যাবে রাইবুলোজ 1,5 বিসফসফেট। আর একটা ফসফেট কোথা থেকে আসবে? ছিল রাইবোজ 5 ফসফেট, হয়ে গেল রাইবুলোজ 1,5 বিসফসফেট, তাহলে একটা কোথা আসলো? এটিপি আসবে, 12 অণু এটিপি আবার আসবে, 12 অণু এডিপি হয়ে যাবে। এই যে 12 অণু এটিপি এর মধ্যে ঢুকে গেছে, তাহলে ছিল রিবিউলোজ 5 ফসফেট, হয়ে গেল রিবিউলোজ 1,5 বিসফসফেট। তাহলে 6 অণু তৈরি হয়ে গেছে, মানে এই 6 অণু ফিরে এসছে, আবার চক্রটা চলতে শুরু করবে। এই হচ্ছে গিয়ে